আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি 11 শিব মন্দিরে। এটি যশোর জেলার অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভৈরব নদীর তীরে অবস্থিত। বরাবরের মতো এখানে যেতে গেলে আমি কাউকে গুগল সার্চ করতে বলবো না, তার কারণ গুগলের লোকেশন অনুযায়ী যেতে গিয়ে আমাদেরকে ভয়ানক সব রাস্তা পাড়ি দিতে হয়েছিল। তবে এখানে যাওয়ার শর্টকাটে একটি রাস্তা আছে, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খেয়া পাড়ি দিতে হবে। প্রথমে আপনাদেরকে নপাড়া যেতে হবে, সেখান থেকে রিক্সা অথবা ভ্যান নিয়ে চলে যাবেন বিজয় মিলের খেয়াঘাটে। এখান থেকে জনপ্রতি 5 টাকা করে মাত্র খেয়া পারাপার, আর যদি সাথে বাইক থাকে তাহলে বাইকের জন্য 10 টাকা। এই ঘাট দিয়ে উঠে একটু সামনে রাস্তা পাবেন, রাস্তা থেকে বামে ঢুকবেন। একটু সামনে গিয়ে ডান পাশে আর একটা রাস্তায় মোড় নিয়েছে, ওই রাস্তা দিয়ে ঢুকলেই সামনে দেখতে পারবেন 11 শিব মন্দির। শত শত বছরের পূর্বের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে এই 11টি শিব মন্দির। দেখতে যেন একেবারে ভয়ানক ভুতুড়ে একটা জায়গার মতো, আর এর পিছনে রয়েছে দারুণ এক ইতিহাস। সোজা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূল মন্দির। তো চলুন ফিরে যাওয়া যাক একটু ইতিহাসের পাতায়। যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় ছিলেন রাজা প্রতাপাদিত্যের বংশধর। তার রাজধানী ছিল চাষড়া, কিন্তু তিনি বসবাস করতেন অভয়নগরের ভৈরব নদীর পাড়ে। রাজা তার মেয়ে অভয়াকে বিয়ে দেন নড়াইলের জমিদারের ছেলে নীলাম্বর রায়ের সাথে। কিন্তু বিয়ের কিছুদিন পর নীলাম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। অল্প বয়সে বিধবা হয় অভয়া দেবী। সে সময়ে হিন্দু ধর্মে দ্বিতীয়বার বিবাহের কোনো নিয়ম না থাকায় অভয়া বাকি জীবন পূজা অর্চনা করে কাটাতে চায়। নীলকণ্ঠ মেয়ের এই অনুরোধে 1745 সাল থেকে 1764 সালের মধ্যে 11টি শিব মন্দির স্থাপন করেন। অর্থাৎ এই 11টি শিব মন্দির স্থাপন করতে প্রায় 19 বছর সময় লেগেছিল এবং মেয়ের নামে এই নগরের নাম রাখেন অভয়নগর। প্রবেশদ্বার দিয়ে ঢুকতে 11টি মন্দিরের মধ্যে সর্ব উত্তরের মন্দিরটি মূল মন্দির। প্রধান মন্দিরের দুই পাশে পূর্ব ও পশ্চিমে 4টি করে মোট 8টি মন্দির রয়েছে এবং প্রবেশদ্বার দিয়ে ঢুকতে বামে এবং ডানে দুই পাশে 2টি মন্দির রয়েছে, অর্থাৎ একটি প্রধান মন্দির এবং সাথে 10টি অপ্রধান মন্দির মিলে মোট 11টি। এই 11টি মন্দিরে একসময় 11টি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ ছিল, যা চুরি হয়ে যায়। জায়গাটি যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। মন্দিরের দেয়ালের রং খানিকটা লালচে। সূর্য যখন পশ্চিম দিকে হেলে পড়ে তখন তার লাল আলোয় মন্দিরগুলো আরো সুন্দর দেখায়। মন্দিরের দেওয়ালগুলোতে তৎকালীন সময়ের কারুকার্য ও সৌন্দর্য ফুটে উঠেছে। মন্দির নির্মাণে ব্রিটিশ আমলে অনুসৃত চুন সুরকি ও ইটের ব্যবহার করা হয়েছে। ইটের আকৃতি পাতলা ও বর্গাকার। চুন সুরকির প্রলেপ ধরে রেখেছে ইটগুলোকে। রাজা নীলকণ্ঠ রায় প্রতিটি মন্দিরের জন্য 200 বিঘা নিষ্কর জমি দান করেছিলেন। এই জমি থেকে মন্দিরের খরচ উঠে আসতো। মন্দিরের ভোগ হওয়ার পরে ভক্তদের প্রসাদ বিলি করার পর পূজারী ব্রাহ্মণদের বাড়ি বাড়ি ভোগ পাঠানো হতো। দেশভাগের পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকেই ভারতে চলে যায়। স্বাধীনতা যুদ্ধের সময় বাকি যারা ছিল তাদের বড় অংশ পুনরায় দেশ ত্যাগ করে। বড় মন্দিরে কিন্তু এখনো নিত্য পূজা হয়। জায়গাটিকে যদি আমাকে রেট দিতে বলেন তাহলে আমি এখানে 10-এ 9 মার্ক দিব। এখানে সৌন্দর্যের কোনো কমতি নাই, এক কথায় অসাধারণ। আমি মনে করি খুলনা বিভাগের প্রত্যেকটি জেলার প্রতিটি মানুষের এটা দেখতে আসা উচিত। এটাকে শুধু মন্দির বলে মনে করলে ভুল হবে, বুঝতে হবে এটা একটা ইতিহাস, অনেক বড় একটা ইতিহাস, প্রাচীন ইতিহাস। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।